তোমার আমার কল্পনার রাজ্যই হলো পড়শি ডায়েরি, যার অপর নাম ভালোবাসা। কোটি কোটি মানুষের ব্যস্ত শহরও রাতের একটা সময় একা হয়ে যায়। ফুটপাত আর প্রাচীরের ভিড়ে কেউ কেউ উড়িয়ে দেয় হাজারো না বলা গল্প। সে গল্পের সাক্ষী সোডিয়ামের বাতি, রাতের কোলাহল মুক্ত শহর। হাজারো বেকার যুবকের দীর্ঘশ্বাস মিশে আছে এই রাতের শহরে। সারাদিন কান ঝালাপালা করা শহরের ট্রাফিক জ্যাম ও একটা সময় মুক্তি পায়। শুধু মুক্ত হয় না, বেকারত্বের ভার। ল্যাম্পপোস্টের আলোয় আজ পড়া জ্বলন্ত সিগারেট আঙুলে গুজে দাঁড়িয়ে আছে অয়ন। বাম হাতে নিউ মার্কেট থেকে কেনা কম দামি একটি শাড়ি। টিউশনি করে প্রতি মাসে যে টাকা পায় সেই টাকায় নিজের হাত খরচ চালিয়ে অল্প অল্প করে কিছু টাকা জমিয়ে শাড়িটা কিনেছে আজ মায়ের জন্য। মায়ের আলমারি ভর্তি দামি শাড়ির মধ্যে তার হাতে থাকা শাড়িটা অতি নগণ্য। অয়ন অবশিষ্ট সিগারেট মাটিতে ফেলে শাড়ির প্যাকেটটা হাতে নিয়ে হাঁটা শুরু করলো আহসান মঞ্জিলের দিকে। দীর্ঘ সময় হাঁটার পর আহসান মঞ্জিলের গেটের সামনে এসে দাঁড়াল। গেটের পাশের চেয়ারে বসে বেঘরে ঘুমোচ্ছে দারোয়ান। অয়ন মৃদু স্বরে ডাকল, লতিফ চাচা, একটু গেটটা খুলুন, আমি ভেতরে যাব। লতিফ মিয়া ধরফুরে উঠে দাঁড়ালো, চোখ কসলাতে কসলাতে অন্যের দিকে তাকালো। ঘুমের ঘোরে ফুল দেখছে ভেবে হাত দিয়ে আবারও চোখ কচলিয়ে নিল। লতিফ মিয়ার অদ্ভুত কর্মকাণ্ডে মুচকি হাসলো অয়ন। কিছুটা সামনে এগিয়ে গিয়ে বলল লতিফ মিয়ার অদ্ভুত কর্মকাণ্ডে মুচকি হাসলো অয়ন। কিছুটা সামনে এগিয়ে গিয়ে বলল, আপনি ভুল দেখছেন না চাচা, আমি অয়ন, মায়ের সাথে দেখা করতে এসেছি। লতিফ মিয়া উত্তেজিত কঞ্চে বলল, তুমি সত্যি বাড়ি ফিরে এসেছো বাবা? তবে থাকার জন্য আসেনি, শুধু মায়ের সাথে একটু দেখা করতে এসছে। আমার ভেতরে প্রবেশের অনুমতি আছে কি চাচা? তুমি এ বাড়ির ছেলে, তোমার বাবার বাড়িতে ঢুকতে অনুমতি লাগবে কেন? কথাটা বলে তাড়াহুড়ো করে গেট খুলে দিল লতিফ মিয়া। অয়ন শাড়ির প্যাকেটটা বুকে জড়িয়ে বাড়ির ভেতরে প্রবেশ করল। 6 মাস আগে বাড়ি ছেড়েছিল, এর মধ্যে একবারও বাড়িতে আসে নাই। আজ বাবা মায়ের 23তম বার্ষিকী, বিবাহ বার্ষিকী উপলক্ষে মায়ের জন্য ছোট উপহার নিয়ে হাজির হয়েছে। ড্রয়িং রুমে সোফায় শাড়ির আঁচল এলোমেলো ভাবে ছড়িয়ে হাঁটুতে মুখ গুজে বসে আছে শাহানারা আহসান। মায়ের এভাবে বসে থাকা দেখে বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে উঠল অয়নের। ধীর পায়ে মায়ের পাশে গিয়ে বসল। আলতো করে মায়ের মাথায় হাত রেখে মৃদু কণ্ঠে ডাক দিল। শাহানারা চমকে উঠল, মুখ তুলে তাকালো। সামনে অয়ন, এই যেন স্বপ্নের মতো লাগছে তার কাছে। জনক কঞ্চে বলল, তুই সত্যি ফিরে এসেছিস বাবা? অয়ন মায়ের চোখের পানি মুছে দিয়ে বলল, হ্যাঁ মা, এসেছি আমি। কপট রাগ দেখিয়ে বলল, তবে তুমি এখানে এইভাবে বসে আছো কেন? সারা জাপটে জড়িয়ে ধরলো অয়নকে, হাউ মাউ করে কান্না শুরু করলো। কান্না জড়িত কঞ্চে বলল, তুই এ বাড়ি ছেড়ে আর কখনো চলে যাবি না, কথা দে আমাকে। শাহানারা আহসানের কান্নার শব্দে ততক্ষণে আহসান মঞ্জিলের প্রতিটি সদস্য ড্রয়িং রুমে উপস্থিত হয়েছে। আহসান মঞ্জিল একান্নবর্তী পরিবারের বসবাস। বাড়ির কর্তা সাদেক আহসান, তার 3 ভাই এবং ভাইয়ের ছেলে মেয়ে নিয়ে একই পরিবারে বসবাস করছেন বহু বছর ধরে। যদিও এই মেলবন্ধনটা ধরে রেখেছে সাদেক আহসানের মা সাহেরা বেগম। এই বাড়িতে এখন সাহেরা বেগমের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য করা হয়। সাদেক আহসান বিদ্রুপ সুরে বলল, ফিরে এলেছে, খুব তো বড় বড় কথা বলেছিলে, সৎ পথে উপার্জন করে দেখিয়ে দিবে। আমার টাকার প্রয়োজন নেই তোমার, তাহলে চলে আসলে কেন? নাকি বাইরে এত আরামায়েশ পাচ্ছ না জন্য আমার টাকা ধ্বংস করতে চলে এসেছ? অয়ন শাড়ির প্যাকেটটা মায়ের হাতে দিয়ে উঠে দাঁড়ালো। তার ছেলে হাসি দিয়ে সাদেক আহসানকে বলল, আপনার টাকার উপর আমি পাও মারাই না। নেহাতি আপনার বাড়িতে আমার মা আছে, তাই দেখা করতে এসছে। তাছাড়া এই বাড়িতে থাকার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। অয়ন আর কথা না বাড়িয়ে দ্রুত পায়ে সদর দরজার সামনে চলে আসলো। শাহানারা আহসান বারবার পিছু ডাকলো অয়নকে। অয়ন, যাস না বাবা, তুই বাড়িতে না থাকলে আমার যে বড্ড একা একা লাগে। কথাগুলো বলেই কান্না ভেঙে পড়লো শাহানারা। অয়ন মায়ের কথায় থমকে দাঁড়ালো, চোখ দিয়ে গড়িয়ে পড়ল নোনা জল। হাতের তর্জনীর আঙুল দিয়ে চোখের পানি মুছে আবারও হাঁটা শুরু করলো।
শাহানারা বাঘিনীর ন্যায় তাকালো সাদেক আহসানের দিকে তেজি কঞ্চে বলল, কেন করলে এমন? কেন ছেলেটাকে এভাবে তাড়িয়ে দিলে? কতদিন পর ছেলেটা বাড়ি আসলো, এমন ব্যবহার করতে বিবেকে বাঁধলো না তোমার? শাহানারার কথা মোটেও পছন্দ হলো না সাদেক আহসানের। তেরে আসলো শাহানার দিকে, হাত উঁচিয়ে থাপ্পড় দিতে যাবে তক্ষণি সায়রা বেগম আটকিয়ে দিল। দাঁড়া খোকা, গায়ে হাত তুলিস না, বহুত তো মার দিলি। এই মাইয়া কি সোজা হওনের লোক? বুড়ি হয়ে গেল, আসবাদে কাল নাতিপুতির মুখ দেখবে। এখনো শিখলো না স্বামীর লগে কেমনে কথা কইতে হয়। সাদেক আহসানের দৃষ্টি প্রখর সায়রা বেগমের দিকে তাকিয়ে বলল, ব্যথা দিয়ে কাজ হয় না, ছেড়ে দিলে তো হাতের বাইরে চলে যাবে মা। সাহেরা বেগম চোখের ইশারায় সাদেককে আহসানকে শান্ত হতে বলল। সাদেক আহসান এবার নিজের রাগ নিয়ন্ত্রণ করল, দাঁড়ালো না আর সেখান থেকে, হনহনিয়ে নিজের রুমে চলে গেল। শাহানারা মেঝেতে হাঁটু গেড়ে বসে ডুকরে কেঁদে উঠল। 33 বছর যাবৎ এই মানুষের সঙ্গে সংসার করে যাচ্ছে, অথচ অপমান লাঞ্ছনা ছাড়া কিচ্ছু পেল না। ফুটপাতের এক কোনায় জড়সড় হয়ে বসে আপন মনে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে অয়ন। পকেটে থাকা ফোনটা বেজে উঠল তক্ষণে। ফোন স্ক্রিনে জলজল করছে মিহির নাম। ফোন রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে উদ্বিগ্ন কঞ্চি বলল, দোস্ত, তুই কোথায়? তাড়াতাড়ি বাসায় আয়, এদিকে সর্বনাশ হয়ে গেছে। অয়ন নির্লিপ্ত কঞ্চি বলল, কি হয়েছে? প্রেম সেই সন্ধ্যায় রুমে ঢুকেছি, এখনো দরজা খুলে নাই। সবাই মিলে এত ডাকাডাকি করছি, দরজা খুলছে না। খুব টেনশন হচ্ছে, তুই প্লিজ তাড়াতাড়ি বাসায় চলে আয়। অয়ন কথা না পারিয়ে ফোন কেটে দিল। আশেপাশের কোনো রিক্সা চোখে না পড়ায় হেঁটে বাসার উদ্দেশ্যে রওনা হলো। গুমজ পরিবেশ, দরজার পিঠায় ঠেকিয়ে দাঁড়িয়ে আছে পাভেল। মিহির ফোন হাতে পায়চারি করছে, দুজনের মধ্যে অস্থিরতা বিরাজমান। সন্ধ্যা থেকে দরজার বাইরে অবস্থান তাদের। রাত থেকেই প্রেমকে কেমন উদ্বিগ্ন লাগছিল, হতাশায় ভুগছিল কিছু একটা নিয়ে। সকালের দিকে কোথাও একটা বের হয়েছিল, বাসায় ফিরে দরজা খিল দিয়েছে। সকালের দিকে কোথাও একটা বের হয়েছিল, বাসায় ফিরে দরজা খিল দিয়েছে। পাভেল মিহির এত ডাকাডাকি করার পরও কোনো সারা শব্দ নেই। এতটা সময় এই ব্যাপারটা সিরিয়াসলি না নিল, এখন বেশ চিন্তা হচ্ছে দুজনের। 10 মিনিটের মধ্যে বাসায় ছুটে আসলো অয়ন। নিজের পরিবারকে ছেড়ে আসার পর ওরাই তার একমাত্র প্রিয়জন। পাভেল আর মিহিরকে দাঁড়িয়ে থাকতে দেখে অয়নের আর বুঝতে বাকি রইল না যে প্রেম এখনো বের হয় নাই। অয়নকে চোখে পড়তেই মিহির ছুটে আসলো, ভয়ার্থ কঞ্চে বলল। দোস্ত, প্রেম। অয়ন মিহিরকে থামিয়ে দিল। টেনশন করিস না, আমি দেখছি। বেশ কিছু সময় দরজা ধাকানোর পর কোনো রেসপন্স না পেয়ে দরজা ভাঙার সিদ্ধান্ত নিল অয়ন। এভাবে হবে না, দরজা ভাঙতে হবে। গাধাটা ভিতরে কি অঘটন ঘটিয়েছে বুঝতে পারছি না। দুজন আমাকে দরজা ভাঙতে সাহায্য কর। মিহির, অয়ন, পাভেল 3 বন্ধু মিলে অনেক কষ্টে দরজা ভাঙতে সক্ষম হলো। দরজা ভেঙে চোখের সামনে যা দেখলো তা দেখে সবার মাথা আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। পুরো রুম তছনছ করা মেঝেতে পড়ে আছে প্রেম। অয়ন দৌড়ে গিয়ে প্রেমের পাশে বসলো, পালস চেক করে বুঝলো জ্ঞান হারিয়েছে। বন্ধুর এমন করুণ অবস্থা দেখে টেনশনে অস্থির লাগলো পাভেলের। অতিরিক্ত টেনশনে ঘামতে শুরু করলো। ঘাম মোছার জন্য পাশে থাকা রুমালটা হাতে নিয়ে মুখ মুছতেই গিয়ে জ্ঞান হারালো। পাভেলের এমন জ্ঞান হারানো দেখে হতভম্ব হয়ে গেল অয়ন এবং মিহির। মিহিরের হাত কাঁপছে, কাঁপা কাঁপা হাতে রুমালটা তুলে নিয়ে ভালোভাবে চেক করে নাকের কাছে ধরতে যাবে, তখন অয়ন মিহিরের হাত চেপে ধরল। ডোন্ট ডু দিস। রুমে কিছু একটা আছে যে কারণে পাভেল অজ্ঞান হয়ে গেল। আমার মনে হয় প্রেমও একই কারণে জ্ঞান হারিয়েছে। চল দ্রুত ওদের হসপিটালে নিয়ে যেতে হবে। মিহির অয়নের কথা সম্মতি জানিয়ে ফোন বের করে অ্যাম্বুলেন্সকে কল দিল। রাতের শহরে তেমন একটা যানজট দেখা যায় না, তবে আজ অতিরিক্ত যানজটে আটকে আছে অ্যাম্বুলেন্সটা। অয়নের কথা মতো মিহির রুমালটা সাথে করে নিয়ে এসেছে। তীব্র গরম আর যানজটে দুর্বিষহ হয়ে পড়ে মানব জীবন। মিহির গরমে অতিরিক্ত ঘামতে শুরু করলো। আকস্মিকভাবে পকেট থেকে রুমালটা বের করে ঘাম মুছতে গিয়ে মিহিরও জ্ঞান হারালো। ওহ শিট। এবার অয়নের মাথায় হাত, বিরক্ত হয়ে পিটপিট করে পড়ল। এই গাধাটাকে বারবার বারণ করলাম রুমাল ব্যবহার করিস না, তবু কর্তব্যের মতো কাজ করলো। দেশে আর হয় 3 জনকে নিয়ে একাই ছুটলো হসপিটালের উদ্দেশ্যে। ডাক্তারের চেম্বারে বসে আছে অয়ন। ডাক্তার রিপোর্ট ভালোভাবে পরখ করে নিয়ে বলল, আপনি যে রুমালটা দিয়েছিলেন সেটাই প্রচুর পরিমাণে ক্লোরোফর্ম স্প্রে করা হয়েছে, এজন্য ওরা জ্ঞান হারিয়েছে। আপনার বন্ধুরা কি ছিনতাইকারীর কবলে পড়েছিল? জানি না ডক্টর,
ওদের থেকে আসল ঘটনা না শোনা পর্যন্ত আমি সঠিক তথ্য দিতে পারছি না। ইটস ওকে মিস্টার অয়ন, এখন আপনার বন্ধুদের জ্ঞান ফিরেছে, আপনি চাইলে দেখা করতে পারেন। অয়ন ডক্টরকে ধন্যবাদ দিতে তিনজনের সাথে দেখা করে চলে আসলো। প্রেম ফ্লোরের দিকে মাথা নিচু করে বেডে হেলান দিয়ে বসে আছে। অয়ন প্রেমের পাশে গিয়ে বসলো, কাঁধে হাত রেখে বলল। এসব হলো কি করে? অয়নের দিকে তাকিয়ে প্রেম ফুপিয়ে কেঁদে উঠলো, কান্না মিশ্রিত কঞ্চে বলল। দোস্ত, আমার সর্বনাশ হয়ে গেছে। গত মাসে ফোন কেনার জন্য বাবার থেকে 60,000 টাকা নিয়েছিলাম, সব টাকা শেষ। অয়ন চমকে উঠলো, উত্তেজিত কঞ্চে বলল। তার মানে চুরি হয়েছে? না। অয়ন বিস্মিত হলো এবার। তাহলে এসব হলো কি করে? প্রেম অয়নের দুই হাত চেপে ধরে বলল। আমি তোকে সব বলবো, আগে বল তুই আমারে বকা দিবি না? অয়ন শান্ত হয়ে বলল। আচ্ছা, কিছু বলবো না, বল, তবে সবটা সত্যি বলবি। প্রেম ঢুকিল, চোখের পাতা ঝাপটে নিয়ে বলা শুরু করলো। বেশ কিছুদিন আগে ফেসবুকে একটা মেয়ের সাথে ফ্রেন্ডশিপ হয়। দিনে কয়েক ঘন্টা কথা বলতে বলতে সেটা অভ্যাসে পরিণত হয়ে যায়। একটা সময় আমি মেয়েটাকে প্রপোজ করি, মেয়েটাও রাজি হয়। পরশু হঠাৎ বলল ও খুব বিপদে পড়েছে, 70,000 টাকা লাগবে। আমার কাছে 60,000 টাকা ছিল। ভেবেছিলাম টাকা ব্যাক করলে ফোন কিনবো। সেটা ভেবে 60,000 টাকা মেয়েটার বিকাশে সেন্ড করি। সেন্ড করার কয়েক ঘন্টার মধ্যেই মেয়েটা আমাকে ব্লক করে দেয়। তাই রাগে দুঃখে সিদ্ধান্ত নেই মেয়েটাকে অপহরণ করে টাকা উসুল করে নেব। এজন্য মিন্টুকে দিয়ে ক্লোরোফর্মের ব্যবস্থা করি। কিছুটা ক্লোরোফর্ম রুমালে স্প্রে করে জাস্ট দেখতে চেয়েছিলাম অরিজিনাল কিনা, কিন্তু দুর্ভাগ্যবশত অতিরিক্ত টেনশনে কখন যে রুমালটা নিজের মুখে ধরে নিজেই অজ্ঞান হয়ে গেলাম বুঝতেই পারলাম না। অয়ন এবার কপাল চাপড়ানো শুরু করলো। মাই গড, লাইক সিরিয়াসলি প্রেম, তুই এখন এতটা বোকার স্বর্গে বাস করিস? তুই মেয়েটার সাথে দেখা করেছিস, বাসা ঠিকানা জানিস? প্রেম ঘাড় নাড়ি বুঝালো কিছু জানে না। হোয়াট? তুই বাসার ঠিকানা জানিস না, দেখা পর্যন্ত করিস নাই? দুদিনে কথা বলে এতটা বিশ্বাস করে নিলে? আমাদের সাথে আপাতত বিষয়টা শেয়ার করতে এত বড় গাধা কবে থেকে হলি তুই? এক মিনিট, তুই বাসা ঠিকানা জানিস না, অথচ অপহরণ করার সিদ্ধান্ত নিলি কি করে? মেয়েটার নাম আদ্রিতা হিয়া, চট্টগ্রাম ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগের 2য় বর্ষের ছাত্রী। ওর বাসা চট্টগ্রামে, এইটুকুই জানি শুধু। তোর কি মনে হয় মেয়েটা তোকে সঠিক তথ্য দিয়েছে? সঠিক তথ্য দিয়ে এতগুলো টাকা নিয়ে কখনোই ব্লক দিত না। প্রেম এবার অয়নের হাত চেপে ধরল, অনুরোধ স্বরে বলল। দোস্ত, তোর মাথায় তো বহুত হিটলারি বুদ্ধি, কোনোভাবে একটা ব্যবস্থা কর না প্লিজ, টাকাগুলো খুব প্রয়োজন আমার। অয়ন দ্রুত হাত ছাড়িয়ে নিল, রাগ দেখিয়ে বলল। শালা, আমার হিটলার বলছিস? আমার সাহায্য চাচ্ছিস? তোর আমি সাহায্য করতে পারবো না। এসব কাণ্ড ঘটানোর আগে একবার তুই বিষয়টা আমাদের জানাতে পারতে। প্রেম করুন কঞ্চি বলল। আর এমন করবো না, প্রমিস। এই দেখ, কান ধরছি, জীবনেও আর কোনো মেয়েকে কখনো বিশ্বাস করবো না। এবারের জন্য আমাকে ক্ষমা করে দে প্লিজ। প্রেমের অবস্থা দেখে অয়নের ভেতর ভেতর প্রচন্ড হাসি পাচ্ছে, তবে হাসিটা লুকিয়ে গম্ভীর মুখ করে বলল। হয়েছে, ঢং করতে হবে না, দেখি কিছু করতে পারি নাকি। প্রেম অয়নকে জড়িয়ে ধরে খুশিতে চুপ করে অয়নের গালে একটা চুমু দিল। অয়ন বিরক্তি হয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল। ছি, তুই সকালে ব্রাশ করিস নাই, ওই মুখটি আমাকে চুমু খেলি? বিছানার এক কোণে জড়সড় হয়ে বসে আছে প্রেম, পাভেল এবং মিহির অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে প্রেমের দিকে। অয়নের মুখে সবটা শোনার পর দুজনে রেগে আগুন, পারলে এক্ষুনি খুনি করে ফেলে প্রেমকে। প্রেম অনুশোচনা ভুগছে, তার ভুলের কারণে মিহির পাভেল সাফার করতে হলো। থমথমে পরিবেশ, কারো মুখে কোনো কথা নেই। অয়ন নীরবতা ভেঙে বলল। আচ্ছা, আমরা নিজেদের মধ্যে ঝামেলা না করে সবাই মিলে চেষ্টা করি, দেখি মেয়েটার সন্তান পাই কিনা। পাভেল মুখ ঝামটি মেরে বলল। অসম্ভব, আমি পারবো না। ওর টাকা জাহান্নামে যায়, লুচ্চা শালা। মেয়ে দেখলেই লুতুপুতু করতে মন চায়। আমি এসবের মধ্যে নেই, তোদের যা ইচ্ছে কর, আমাকে একদম ওর ব্যাপারে কোনো কাজে রাখবি না। ওকে, তোকে ডাকবো না। বন্ধু যখন আমাদের, আমরা যেভাবেই হোক ওকে সাহায্য করবো। অয়নের কথা পাভেলের বেশ মন খারাপ হলো, তার ছিল কঞ্চি বলল। তার মানে আমি কেউ না? আমি তোদের বন্ধু না? অয়ন কপট রাগ দেখিয়ে বলল। যদি বন্ধুই ভাবিস, তাহলে বন্ধুর খারাপ সময়ে পাশে না থাকে এইভাবে কথা শোনাচ্ছিস কেন? আমি কথাগুলো কি ওর খারাপের জন্য বলছি? এতদিন যাবৎ আমাদের বন্ধু, অথচ এত বড় কাণ্ড ঘটিয়ে ফেললো। আমাদের একবার জানানোর প্রয়োজন মনে করলো না? আচ্ছা বাবা, আর রাগ দেখাতে হবে না, চল এবার কিছু খেয়ে নে, কাল রাত থেকে খাওয়া হয়নি কিছু। আগে ওই উজবুককে ঔষধ খেতে বল, খাবার খাওয়ার আগে ওর একটা ঔষধ আছে। অয়ন মুচকি হাসল,
পাবেল মুখে যত চাই বলুক না কেন, বন্ধুদের প্রতি তার এক সমুদ্র ভালোবাসা সেটা খুব ভালো করেই জানে। হাউমা করে কাছে অরুণিমা, তার হাত জোরে করে অনুরোধ করছে, দয়া করে আমাকে মারবেন না। তার কান্নায় যেন পৈশাচিক আনন্দ পাচ্ছে অভি। হাতের বেল্ট দিয়ে অনবরত সারা শরীরে আঘাত করছে। অরুণিমা অভিকের পা জড়িয়ে ধরল। অভি আমাকে ক্ষমা করে দিন এবারের মতো। হুঙ্কার ছেড়ে বলল, 2 টাকার রাস্তার মেয়ে, তোর সাহস কী করে হয় আমার ব্যাপারে তোদের কি করা? আমার ফোন অনুসন্ধান করার সাহস তোকে কে দিছে? অরুণিমা সিক্ত নয়নে তাকালো অভিকের দিকে, ভেজা কঞ্চে বলল, আমি আপনার স্ত্রী, আমাকে রাস্তার মেয়ে বলবেন না দয়া করে। অভিক এবার বিশ্রী হাসি দিয়ে বলল, স্ত্রী? তোকে স্ত্রী কে মানায়? হাতের বেল্ট বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে অরুণিমা চুলের মুঠি শক্ত করে চেপে ধরল। ব্যথা কুকড়ে উঠল অরুণিমা। অভিজ্ঞতা তৎ চেপে বলল, আর কখনো যদি দেখেছি আমার ফোনে হাত দিয়েছিস বা আমার ব্যাপারে কোনো অনুসন্ধান চালিয়েছিস, একদম টানা মেরে ফেলবো। চুলের মুঠি ছেড়ে রাগে হিসিয়ে ঘর থেকে বেরিয়ে গেল অভিক। আহসান পরিবারের দুপুরে 2টার মধ্যে লাঞ্চ সেরে নেয় সবাই। বাসায় বেশ কয়েকজন গৃহকর্মী থাকলেও সাহেরা বেগমের কড়া আদেশ, তাদের দিয়ে কোনো রকম রন্ধন কাজ করানো যাবে না। দুপুরের রান্নাটা সচরাচর অরুণিমাই করে। অভিকের পৈশাচিক আক্রমণের ফলে শরীরে যেন অবশ হয়ে গেছে তার। হাঁটা দেয়, তবে শুয়ে বসে থাকার কপাল নিয়েই জন্ম নেয় নাই সে। রক্তাক্ত শরীর শাড়ির আঁচল দিয়ে ভালোভাবে জড়িয়ে খুঁড়িয়ে করে রান্নাঘরের দিকে রওনা হলো। ততক্ষণে শাহানারা রান্না শুরু করে দিয়েছে। দুঃখিত আম্মা, আমার আসতে দেরি হয়ে গেল। শাহানারা তরকারিতে মশলা ছিটিয়ে দিয়ে মুচকি হেসে অরুণিমার দিকে তাকালো। তবে এই হাসি স্থায়ী হলো না। অরুণিমার মুখের দিকে তাকে বুকের ভেতর মধ্যে ধক করে উঠল। কপালে একাংশ বেশ খানি ফুলে উঠেছে। ছোটের কোনায় জমার রক্ত শুকিয়ে কালচিটে দাগ পড়েছে। চুলার জাল লো আছে দিয়ে ছুটে গেল অরুণিমার পাশে। অভিক তোমার গায়ে হাত তুলেছে আবার? অরুণিমা চমকালো। সে তো মাকে কিছু বলে নাই, বুঝলো কি করি? পেছনের দিকে মুখ ঘুরিয়ে কাঁপা কাঁপা স্বরে বলল, কই না তো। একদম লুকাবে না আমার কাছে। শাহানারা অরুণিমার হাত চেপে ধরতে ব্যথায় কুকড়ে উঠল। নিজেকে আর আটকাতে পারল না। শাহানারাকে জড়িয়ে ধরে চুকরি কেঁদে উঠল। অস্পষ্ট স্বরে আওড়ালো, বিশ্বাস করুন আম্মা, আমি ওনার ব্যাপারে কোনো তদারকি করি না। উনি ঘরে ছিল না, অনেকক্ষণ ধরে ফোন বেজে যাচ্ছিল, তাই রিসিভ করার জন্য শুধু ফোনটা হাতে নিয়েছিলাম, তাতেই উনি রেগে গিয়ে। কথাটা পুরোপুরি শেষ করার আগে কান্নায় ভেঙে পড়ল অরুণিমা। শাহানারার চোখ ঝাপসা হয়ে উঠেছে। অরুণিমার মধ্যেই নিজের প্রতিচ্ছবি দেখতে পায়। বাপ মা হারা মেয়েটা বিয়ের পর থেকে অত্যাচারিত হচ্ছে। শাহানারা অরুণিমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মারে কাঁদিস না, ছেলেটা একদম বাপের মতোই অমানুষ হয়েছে। তবে মুখ বুজে সব সহ্য করবি না। ছবল দিতে না পারিস, মাঝে মধ্যে ফোঁস করে উঠবি। নিজে তো উচ্ছনে চইলা গেছে, আবার বউডারও সাথে নিয়ে যাইতাছো। শাশুড়ি হয়ে বউয়ের এমন শিক্ষা দিতে লজ্জা করে না? আর তোমারও বলিহারি ঘরে স্বামীর লগে কি হয় সেইটাও শাশুড়ির কানে লাগাইতে হয়। সাহারা বেগমের অনাকাঙ্ক্ষিত আগমনে চমকালো দুজনে। তবে শাহানারা ভয় পেল না, মুখের উপর কাটকাট জবাব দিল, আম্মা, আপনি যেটা জানেন না সেটা নিয়ে কথা বলবেন না দয়া করে। আপনার নাতি বৌমাকে অন্যায়ভাবে সব সময় গায়ে হাত তোলে, মা হয়ে আমি সেটা সমর্থন করতে পারি না। হ্যাঁ ঠিকই কইছো, এই বয়সে আইসাও কখন লাগে হেইডা তোমার থেকে শিখুন লাগবো। আমার জ্ঞানের ভান্ডার বন্ধ কইরা এখন রান্নায় মনোযোগী দাও দেখি। পোলাগুলা একটু পর খাওয়ানোর লাগা বাড়ি চলে আইব। জানালা প্লাস্টিকের চেয়ার টেনে এনে অরুণিমাকে বসালো। কড়া কণ্ঠে সাহেরা বেগমকে বলল, আগে বৌমার শরীরে মলম লাগাবো, তারপর রান্না করব। সাহেরা বেগম রাগে হিসিস করছে। চোখ পাখি কিছু বলার জন্য মুখ খুলতে গিয়েও থেমে গেলেন। এখন অফিস থেকে বাড়ি ফিরবে তার ছেলেরা। বড় ছেলে মেজো ছেলে কিছু না বলো, ছোট ছেলে রাহাত আহসান কোনোরকম অন্যায় মেনে নেয় না। অরুণিমার গায়ে হাত তোলা হয়েছে জানতে পারলে নিশ্চয়ই প্রতিবাদ করবে। তার চেয়ে বিষয়টা থামা চাপায় দেওয়া উত্তম। গ্রীষ্মের প্রকাণ্ড রোদে মানব জীবন দুর্বিষহ। দুপুর থেকে বিকেল অবধি অয়ন পার্কের বেঞ্চটায় ছায় বসে আছে। ফুলহাতার ছাই রঙের শার্টটা ঘামে ভিজে গায়ের সাথে লেপটে গেছে। সিগারেট টানছে আপন মনে। এ নিয়ে 20টা ইন্টারভিউ দিল। পূর্ব অভিজ্ঞতা না থাকায় বারবার ব্যর্থ হয়ে ফিরতে হচ্ছে তাকে।
তোর হাতে সবসময় সিগারেট লটকাইয়া না রেখে 2 কানে দড়ি দিয়ে বেঁধে রাখবি। বেচারা হাতটাকে এত কষ্ট দিস কেন? মেয়েলি কণ্ঠস্বর শুনে ঘুরে তাকালো অয়ন। জেবাকে দেখে আবারও সিগারেট খাওয়ার মন দিল সে। কি রে, আমাকে দেখে কথা না বলে ঘু খাওয়াই আবার মনোযোগ দিলি কেন? তোর ছি মার্কা কথা শোনার সময় আমার নেই। কি, আমি ছি মার্কা কথা বলি? তা নয় তো কি। তোর ইন্টারভিউ কেমন হলো? প্রতিবার যেমন হয় তেমনই হয়েছে। এভাবে তেরা কথা না বলে সোজা বল কেমন হয়েছে। এভাবে আর কতদিন চলবে? বাবা আমার জন্য পাত্র দেখা শুরু করেছে। ভালো তো, বিয়ে করে নে। অয়ন, কি করব বল? চেষ্টা তো কম করছি না। চাকরি না পেলে আমি কি করব? নিজেদের এত বড় ব্যবসা থাকতে চাকরি কেন খুঁজছিস? আঙ্কেলকে বলে ব্যবসায় জয়েন করে নেন না প্লিজ। অয়ন রেগে হাতে সিগারেটটা ছুঁড়ে ফেলে দিল। ফাইল হাতে নিয়ে হাঁটা শুরু করলো। অয়ন দাঁড়া প্লিজ, আমার কথাটা শোন। জেবা দ্রুত পায় অয়নের সামনে এসে দাঁড়ালো। ছোট দিয়ে জিবা ভিজে কাঁদো কাঁদো করছে বলা। প্রচন্ড টেনশন হয় আমার, তোকে হারানোর ভয় আমাকে ঘিরে ধরেছে। প্লিজ রাগ করিস না আমার উপর। তুই চাকরি না পেলেও সমস্যা নেই, চল না আমরা বিয়ে করে নেই। কল্পনার জগৎ থেকে বাস্তবে ফিরে আছে বা এই বেকার প্রেমিককে যতটা ভালো লাগে, বেকার স্বামীকে ততটাই বিরক্ত লাগবে। বেকার প্রেমিক অনেকটা জোনাকির আলোর মতো। রাতের অন্ধকারে তার মিটে মিটে আলোয় একটু খেলা যায়, তবে খেলা শেষ হলে সে আলো ফিকে হয়ে যায়, বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এবার চাকরিটা না হলে অন্য কোনো উপায় নিয়ে ভাববো। দীর্ঘশ্বাস ফেলে পড়ল। দুপুরে এখনো খাওয়া হয় নাই, এখন বাসায় গিয়ে খাবো। অনেক বেলা হয়ে গেছে। সাবধানে বাসায় চলে যা তুই। অয়ন, তোকে হারিয়ে ফেললে আমি বাঁচবো না, আমাকে ছেড়ে দিস না প্লিজ। মুচকি হেসে জেবাকে জড়িয়ে ধরল আদুরে স্বরে বলল, আচ্ছা বাবা, এত ইমোশনাল হতে হবে না। বলছি তো, চাকরি না হলে অন্য কোনো ব্যবস্থা করে নেব। এখন সোজা বাসে চলে যাবে, কেমন? জেবা ঘাড় নাড়ি হ্যাঁ পোছালো। পাতলা ডাল আর আলু ভর্তা দেখে মুচকি হাসলো অয়ন। মায়ের হাতের রাজকীয় খাবার খেয়ে বড় হওয়া, অথচ নিয়তি আজ কোথায় এনে দাঁড় করিয়েছে। প্লেটে কিছু ভাত নিয়ে ডাল দিয়ে মেখে খাওয়া শুরু করলো। তখনই রুমে প্রবেশ করলো মিহির। খাচ্ছিস? তাহলে পরে আসছি, কিছু কথা বলার ছিল। সমস্যা নেই, আমি কান দিয়ে শুনি, মুখ দিয়ে নয়। অয়নের কথায় হতভম্ব হয়ে গেল মিহির। খাওয়ার সময় বিরক্তি হবি জন্য বললাম। সমস্যা নেই, বল। মিহির তুতলিয়ে বলল, একটা আবদার করব, না করতে পারবি না, কথা দে আমাকে। আগে বল, তারপর বিবেচনা করে দেখব। আগামী শুক্রবার আমার বোনের বিয়ে, চল না সবাই মিলে আমাদের গ্রামে যাই। বাহ, ভালো তো। পাভেল আর প্রেমকে নিয়ে যা, আমার সময় হবে না। প্লিজ দোস্ত, 2টা দিনের জন্যই তো। নিজের বোন হলে কি এভাবে কাজের দোহাই দিতে পারতি? ইমোশনাল মারবি না। তুই যাবি না? ভেবে দেখব। ভেবে দেখব না, সোজা সাপটা উত্তর দে। বেশ, যাব, কিন্তু 2 দিনে বেশি থাকতে পারবো না। মনে থাকবে তো? ওকে, মনে থাকবে। ফোনের রিংটোনের আওয়াজে ঘুম ভেঙে গেল অয়নের। চাকরির জন্য বেশ কিছুদিন রাত জেগে পড়ার কারণে নির্ঘুমে রাত কেটেছে কয়েকটা দিন। আজ একটু আরামে ঘুমিয়ে পড়ল। বিরক্ত হয়ে কল রিসিভ করলো। ফোনের ওপাশ থেকে উত্তেজিত কঞ্চে কথাগুলো বলে উঠল চেপা। এত রাতে ফোন দিয়ে আমার ঘুমের 12টা বাজালে, এখন আমার চেঁচিয়ে কানে পোকা মারছিস কেন? বাবা তোর সাথে দেখা করতে চেয়েছে, তুই কাল বিকেলে বাবার অফিসে গিয়ে দেখা করে আসবি। আই এম সো হ্যাপি। বাবা এত সহজে তোর সাথে দেখা করতে চাইবে আমি ভাবতেও পারি নাই। অয়ন সশব্দে হেসে উঠল, বলল, নিশ্চয়ই তোর বাবাকে বলেছিস আমি সাদেক হাসানের ছেলে? জেবা নিম্ন স্বরে বলল, অয়ন এই জন্য দেখা করতে চেয়েছে। অয়ন, তুই যেমনটা ভাবছিস তেমনটা নয়, একবার বাবার সাথে দেখা কর না প্লিজ। আমি পারবো না। প্লিজ? কাল আমি ঢাকায় থাকছি না, মেয়ের সাথে পাবনা যাব, ওর গ্রামের বাড়ি। পাবো না কেন? মেহেরের বোনের বিয়ে। ওখানে যাওয়া চলবে না তোর। কেন? গ্রামের মেয়েরা শহরের ছেলে দেখলে হামলে পড়ে, তার উপর আবার বিয়ে বাড়ি। তোকে আমি যেতে দিব না। উফ, তোরা তো জেলে আসে কোত্থেকে? আমি মেহেরকে কথা দিয়েছি, যেতে হবে ওর সাথে। ওখানে গিয়ে আমাকে ভুলে যাবি না তো? তোকে চাইলেও বলতে পারবো না, ঠিকই ফোন দিয়ে মনে করিয়ে দিবে। 100 বার দিব। আচ্ছা।
সাবধানে যাবি আর সুস্থভাবে ফিরে এসে আমাকে বিয়ে করবি, মনে থাকবে তো? আচ্ছা বাবু, মনে থাকবে। এখন ঘুমাই। শুভরাত্রি। না না, শুভরাত্রি হবে না আমার, আগে ঘুমের ওষুধ দে, তারপর ঘুমাবো। সূর্যগুলো কুচকালো মিহি কঞ্চে সুদ হলো। ঘুমের ঔষধ আবার কিভাবে দেয়? জেবা লাজুক ভঙ্গিমায় বলল, তুই না একদম আনরোমান্টিক, একটা কিসি দে। 3 কিলোমিটার দূর থেকে আমি তো কৌশল দিব কি করে? আরে ফোনে দিবি। পারবো না। প্রেম, টয়লেট ক্লিন করে হাত মুখ না ধুয়ে এসে আমার ফোন ঘাটাঘাটি করেছে এত সময়, আর আমি ওই ফোনে চুমু খাবো? অসম্ভব। আর আমার ঠোঁট এখনো ভার্জিন, ফোনে চুমু খেয়ে ভার্জিনিটি নষ্ট করতে চায় না। এখন রাখছি, গুড নাইট। জেবা হতবম্বের মতো বসে আছে। ফোনে চুমু খেলে ছোটের ভার্জিনিটি নষ্ট হয়, আজই প্রথম শুনল। তার উপর আবার কোনো রকম কথা বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিয়েছে। সারা রাত বৃষ্টি হওয়ায় গ্রামের কাঁচা রাস্তা হাঁটু অবধি কাদা। দু হাতে ব্যাগ নিয়ে একে বেঁকে হেঁটে চলেছে প্রেম। পাভেল গ্রামের অপরূপ দৃশ্য ক্যামেরা বন্দি করতে ব্যস্ত। অয়ন খানিকটা বিরক্ত হয়ে মিহিরকে বলল, দীর্ঘ আর কত দূর হাঁটতে হবে? এই তো চলে এসেছি, আর 2 মিনিট হাঁটলেই বাড়ি পৌঁছে যাব। গত আধা ঘন্টা যাবত 2 মিনিট শেষ হচ্ছে না। বৃষ্টি না হলে গাড়ি পাওয়া যেত, আর একটু কষ্ট কর না প্লিজ। সময়ে হাঁটার পর গন্তব্য এসে পৌঁছালো সবাই। দোতলা বিশিষ্ট বাড়ি, লোহার গেটে বড় বড় করে লেখা ছায়ানির ভিলা। বাড়ির আশপাশে বিভিন্ন রকমের ফুলের গাছে ভরা। মিহিরের বাবা হায়দার মিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন, এখন বর্তমানে অবসরপ্রাপ্ত। শখ করে বাড়ির নাম রেখেছেন ছায়ানির। বাড়ির পাশে বাগান, তার পাশে বড় পুকুর, সেখানে মাছ চাষ হয়। মিহির হাঁক ছেড়ে ডাকলো, ও মা, কোথায় তুমি? বাইরে হও। জামিলা বেগম ছেলের কণ্ঠস্বর শুনে বাইরে চলে আসলো। উতলা হয়ে জিজ্ঞেস করলো, কেমন আছিস বাপ? খাওয়া দাওয়া করছিস না ঠিক মতো? কেমন শুকিয়ে গেছিস? শুধু আমাকে দেখছো? আমার সাথে আমার বন্ধুরা এসেছে, ওদেরকেও দেখো। জামিলা বেগম ব্যস্ত হয়ে বললেন, ওরা আসবে, আমাকে আগে জানাসনি কেন? আসো বাবা, সবাই ভেতরে আসো। কাদাযুক্ত রাস্তায় হাঁটতে গিয়ে সবার হাতে পায়ে কাদা মেখে একাকার অবস্থা। জামিলা বেগম উঁচু স্বরে ডাকলো, এই ছবি কোথায় গেলি? পানি নিয়ে আয়। ছেলেগুলো সারা গায়ে কাদা লাগছে। ঘরে বসে বিছানায় কাঁথা সেলাই করছিল ছবি। মায়ের ডাকে শুনে দৌড়ে দাঁড়ালো। দরজার পর্দা সরিয়ে উঠোনে বেশ কয়েকজন অপরিচিত মানুষ দেখে হকচকিয়ে গেল। মা ডাকছে কে এখন? সবার সামনে বাইরে যাবে কি করে? মা যে বলেছিল বাড়িতে অপরিচিত কেউ আসলে একদম তাদের সামনে যাবি না। জামিলা বেগম আবার হাঁকছে ডাকলো, ছবি কিরে, বাইরে আসতে এত সময় লাগে? কেঁপে উঠল। আশেপাশে ভালোভাবে দেখে বুলিয়ে আলনা থেকে সুতির বড় সাইজের ওড়না হাতে তুলে নিল। ওড়না দিয়ে ভালোভাবে মুখ ঢেকে ধীরে ধীরে কলপারে চলে গেল। বালতিতে কিছুটা পানি আর মগ নিয়ে সবার সামনে দাঁড়ালো। কিরে, এইটুকু পানি দিয়ে কি হবে? এতগুলো মানুষ, বেশি করে পানি আনতে পারিস না? গতরে জোর খাটাইতে মন চায় না, তাই না? ছবি কেঁপে উঠলো মায়ের ধমকে। কাপা কাপা স্বরে মোলায়েম কঞ্চে বলল, বড় আপু কলপারে গোসল করে মা, বালতিতে এইটুকু পানিই ছিল। আবার মুখে মুখে তর্ক করিস? মুখে খুব বলি ফুটেছে দেখছি। সরে যা আমার চোখের সামনে থেকে। উৎসুক করছে মায়ের এই একটা বাজে স্বভাব। কোথায় কি বলতে হয় এখনো শিখলই না। জামিলা বেগমকে থামিয়ে দিয়ে বলল, ছবি মা ছাড়ো তো, এত বড় বালতি ভরেও পানি আনতে পারে? এই ছবি, তুই ঘরে যা তো। চিবুক নামানো বড় বড় পাপড়ি বিশিষ্ট চক্ষুদয় পিটপিট করছে। ঘাড় নেড়ে নিরেট কণ্ঠে বলল, ঠিক আছে ভাইয়া। কথা বলতে দেরি হলেও স্থান ত্যাগ করতে দেরি হলো না। বড় বড় পা ফেলে নিজের ঘরের দিকে চলে গেল। হাত মুখ ধুয়ে রুমে এসে বিশ্রাম নিচ্ছে 3 জন। পাভেল 2 হাত বুকের উপর ভাঁজ করে চিন্তিত ভঙ্গিমায় বলল, আচ্ছা, তোরা একটা জিনিস লক্ষ্য করেছিস? মিহিরের মা, আন্টি ওই মেয়েটার সাথে কেমন ব্যবহার করছিল? প্রেম ঘাড় নামিয়ে, আমিও খেয়াল করছি। আর তাছাড়া মেয়েটা কেমন অদ্ভুত। গ্রামের মেয়েরাও এখন অনেক আপডেট, অথচ এই মেয়ে নাক মুখ ঢেকে সামনে দাঁড়িয়েছিল। তবে মেয়েটার চোখ দুটো অদ্ভুত সুন্দর। আচ্ছা, মেয়েটা সম্পর্কে মিহিরের কি হয়? প্রেম ঘাড় নাড়িয়ে বলল। অয়ন বিরক্ত হলো এবার। হাতের ফোনটা দূরে ঠেলে বলল, তোর গোবর ভরা মাথায় এমন প্রশ্ন আশা করা যায়?
মেয়েটা কথা বলার সময় মেয়েরকে ভাই আর আন্টিকে মা রাখছিল, তার মানে মেহেরের বোন ওটা। প্রেম চিহ্নিত ভঙ্গিতে বলল, তা ঠিক। আচ্ছা অয়ন, একটা কথা বলতো, এতগুলো অপরিচিত মানুষের সামনে নিজের মেয়ের সাথে এমন ব্যবহার কেন করলো? আমিও সেটাই ভাবছি। দরজার টোকা পড়েছে, থেমে গেল। তিনজনেরই কথা একে অপরের দিকে চেয়ে আছে। প্রেম আশ্বস্ত করে বলল, আমি দেখছি তারা। কাঠের দরজার উপরে দিয়ে ছিটকানির ব্যবস্থা। প্রেম আঙুল ভর দিয়ে একটু উঁচু হয়ে দরজা খুলল। চক্ষুদয় বড় বড় হলো, আপনা আপনি খুলে গেল ঠোঁটজোড়া। টি শার্ট এবং প্লাজো পরিহিত একজন মেয়ে সামনে দাঁড়িয়ে আছে। কোকড়া চুলগুলো ক্লিপ দিয়ে উঁচু করে বাঁধা, কপালে বড় কালো টিপ, ঠোঁটে কারো লিপস্টিক দেওয়া। প্রেম ক্যাবলা হেসে মিহি কণ্ঠে শুধালো, কে আপনি? আমি সাইমা, মিহিরের বোন। মা আপনাদের খাবার জন্য ডাকছেন। আচ্ছা, ও মিহির কোথায় গেছে? ভাইয়া বাজারে গেছে, অনুষ্ঠানের জন্য কিছু কেনাকাটা বাকি, ওইগুলো কিনতে গেছে। আপনারা খেয়ে নিন, ভাইয়ার আসতে দেরি হবে। ও, তাহলে আপনার বিয়ে উপলক্ষেই আমরা এখানে এসেছি। সাইমা লাজুক ভঙ্গিতে বলল, আরে না, আমার বড় আপু শামিমার বিয়ে। আচ্ছা আপনি যান, আমরা আসছি। আমাকে আপনি ডাকতে হবে না, আমি আপনাদের থেকে অনেক ছোট, নাম ধরে ডাকবেন। আচ্ছা ঠিক আছে। কথা বলার সময় রুমের ভেতরে বারবার উকি দিয়ে তাকাচ্ছিল সাইমা। বিষয়টা প্রেমের নজর এড়ালো না। ছোট পাখি হিসি বলল, আচ্ছা আমরা আসছি। পাবেল হাই তুলে বলল, কে ছিল বাইরে? মিহিরের বোন খাবার খাওয়ার জন্য ডাকতে এসেছিল। কি সাজ মাইরি, পুরো কটকটি রানী লাগছিল। পাবেল মুখ টিপে হাসছে। অয়ন গম্ভীর মুখ করে বলল, তোর নষ্ট মুখখানা দয়া করে একটু বন্ধ রাখ। কার সম্পর্কে কি বলতে হয় এখনো জানলি না? মেয়ে শুনলে কি ভাববে? প্রেম গাছারা ভাব নিয়ে বলল, কে কি ভাবলো সেটা ভেবে প্রেম কখনো কথা বলে না, যেটা সত্যি সেটাই আমি বলি। আর তাছাড়া মেয়ের অদ্ভুত সাজগোজ ছাড়া ও অদ্ভুতভাবে তাকানোর স্বভাব আছে। তোর দিকে বারবার তাকাচ্ছিল, সাবধানে থাকিস, বলা তো যায় না। শাট আপ, মুখে তালা দে দয়া করে। মেহেরের বোন মানে আমার বোন, ননসেন্সের কথা বলবি না একদম। আরে আমি কি করলাম? গরিবের কথা বাসি হলে ফলে যায়, সময় আসলে বুঝতে পারবি। এত সময় নীরব দর্শক হয়ে দুজনের কথা শুনছিল পাভেল। এবার বিরক্ত হয়ে বলল, তোরা দয়া করে থাম, একটা অচেনা জায়গায় এসে এভাবে ঝগড়া করছিস কেন? ঝগড়া করলাম কখন? আমি তো অয়নকে বোঝাচ্ছি তোর অলরেডি মাথা ব্যথা আছে, দয়া করে নতুন করে আর ব্যথা আনিস না। হাতে থাকা বালিশটা প্রেমের দিকে ছুঁড়ে মারল অয়ন। আমাকে কি তোর মতো লজ্জা ভেবেছিস? পাবেল ফুস করে নিঃশ্বাস ছাড়ল। এদের সামনে থামানো তার দ্বারা সম্ভব না। সারাদিন কাঠফাটা রোদ, ব্যবসা গরমে নাজেহাল অবস্থা। সন্ধ্যায় সূর্যের তাপ কমলেও গরম পড়েছে প্রচুর। এর মাঝে গ্রামের কারেন্টের অবস্থা একদম নাজেহাল। বাড়ির পাশে বড় আম গাছটার নিচে বাঁশের তৈরি মাচালির উপর বসে আছে চার বন্ধু। পাশে চেয়ার পেতে বসেছে শামিমা এবং সাইমা। সাইমা ফোনে গেমস খেলছে, শামিমা হাত পাখায় বাতাস করছে। তোরা দুজন এখানে ছবিকে ডাকিস নাই কেন? বাড়ির ভিতরে এত গরমে কি করছে ও? এই সাইমা, যা তো ছবিকে ডেকে নিয়ে আয়। মিহিরের কথায় কোনো গুরুত্ব না দিয়ে ফোনের দিকে গভীর মনোযোগী রেখে জবাব দিল, ছবি মাকে রান্নায় সাহায্য করছে, আসবে না এখানে। শামিমা সরু চোখে তাকালো সাইমার দিকে। এতগুলো অপরিচিত মানুষের সামনে এভাবে বড় ভাইয়ের সাথে অভদ্রের মতো আচরণ মোটেই পছন্দ হলো না তার। ছো মেরে হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে মিহিরের হাতে দিয়ে বলল, ওর হাতে আর ফোন দিবা না ভাইয়া, তোমরা বসো, আমি ছবিকে ডেকে আনছি। আচ্ছা যা। ছবিকে বাইরে আনতে বেশ বেগ পোয়াতে হলো শামিমাকে। রান্না শেষ করে রুমে বিশ্রাম নিচ্ছিল, তখনই শামিমা বাইরে আসার জন্য ডাকতে যায়। লাজুক মেয়েটা কিছুতেই সবার সামনে আসতে রাজি হয় না। শামিমারা জোরাজোরি করে এক প্রকার বাধ্য হয়ে আসছিল। আয় এখানে বস। ছবিকে বাইরে আসতে দেখে মুখ ভেঙচি কেটে ঘুরে বসলো সাইমা। মিহির মুচকি হেসে বলল। ছবির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে প্রেম, পাভেল এবং অয়ন। দুপুরে ঘোমটার আড়লে মুখ দেখা হয় নাই, এখন কপাল অবধি ওড়না দেওয়া, স্পষ্ট মুখ দেখা যাচ্ছে। গ্রামের মেয়ে হয়েও গায়ের রং ধপধপে ফসা, কি সুন্দর মুখশ্রে। প্রেম পাভেল গুঁতো দিয়ে বলল, মিহিরের বোন এত সুন্দরী আগে তো কখনো বলে নাই। উফ, কি চেহারা মাইরি, এ যেন গোবরে পদ্ম ফুল। এত বিশ্রী চেহারার মানুষের বোন এত সুন্দর হলো কেমনে? পাভেল গম্ভীর কণ্ঠে বলল, শালা লুচ্চামি বন্ধ করবি না তুই? বন্ধুর বোনকে বোনের নজরে দেখতে শেখ।
আজাইরা পেঁচাল বন্ধ কর। ছবি তখনও ঠায় সেখানে দাঁড়িয়ে আছে। মিহির মোলায়েম কঞ্চে বলল। ছবি কিরে, এখানে বসতে বলছি না? ঝোঁক গিরে কাপা কাপা স্বরে বলল। আমি এখানে ঠিক আছি ভাইয়া। না, ঠিক নেই, আমার পাশে এসে বসো। ছবি এক প্রকার বাধ্য হয়ে মিহিরের পাশে গিয়ে বসল। শামিমা হাত পাখাটা পাশে রেখে ছবির দিকে তাকিয়ে বলল। এই ছবি, একটা গান শোনা তো। গরমের মধ্যে তোর গান শুনে যদি একটু শান্তি পাই। মিহিরও শামিমার কথায় তাল মিলিয়ে বলল। হ্যাঁ, একটা গান শোনা, কতদিন তোর গান শোনা হয় না। ছবি মাটির দিকে চোখ নামিয়ে বসে আছে। বড় ভাইয়ের মুখের উপর না বলার সাহস নাই, আবার এতগুলো অপরিচিত মানুষের সামনে গান গাওয়া অসম্ভব। কণ্ঠ খাতে নামিয়ে নিম্ন স্বরে বলল। ভাইয়া পরে শোনাই গান। ওদের লজ্জা পাচ্ছিস? আরে ওরা আমার বন্ধু, ওরাও আমার মতো তোর বড় ভাই, লজ্জা পেতে হবে না। তুই গান গাতো, তুই গান ধরতো। মিহির মুচকে এসে বলল। মিহিরের কথা গাল ফুলিয়ে অন্যদিকে ঘুরে বসল প্রেম। ফিরফির করে বলল। শালা বজ্জাত, তোর বোনের কোন জন্মের ভাই আমরা? প্রেমের অবস্থা দেখে মুখ টিপে হাসে পাবেল এবং অয়ন। কি হলো, গান ধর একটা। ছবি মাথা নিচু করে গলা খাকারি দিয়ে গান গাওয়া শুরু করলো। টাপুর টুপুর বৃষ্টি নুপুর জল ছবির গায়ে, তুই যে আমার একলা আকাশ মেঠো সুরের ছাই রে, মেঠো সুরের ছাই। রং বেরঙের বেলোয়ারি সাত রঙা রং মুখ, তোর মুখেতে লুকিয়ে আছে জীবন ভরের সুখ রে, জীবন ভরের সুখ। যখন শিমুল পলাশ ঝরবে পথে, দুলবে হাওয়া বুকে, থাকবো দুজন দুজনাতে শপথ নিয়ে সুখে। যখন শিমুল পলাশ ঝরবে পথে, দুলবে হাওয়া বুকে, থাকবো দুজন দুজনাতে শপথ নিয়ে সুখে। গাইব তোরি দৃষ্টি পানে এক সুরেরই গান, টাপুর টুপুর বৃষ্টি নুপুর জল ছবির গায়ে, তুই যে আমার একলা আকাশ মেঠো সুরের ছাই রে, মেঠো সুরের ছাই। রং বেরঙের বেলোয়ারি সাত রঙা রং মুখ, তোর মুখেতে লুকিয়ে আছে জীবন ভরের সুখ রে, জীবন ভরের সুখ। গান শেষ হতে তালি দিয়ে অনুভূতি প্রকাশ করলো সবাই। অয়ন বেশ উচ্ছ্বাসিত কঞ্চে বলা। বাহ, বেশ ভালো গান গাওতে তুমি, খুব সুন্দর হয়েছে। গান শেখো কোথাও? অয়নের কথা বেশ লজ্জায় পেল ছবি। এর আগেও বাবা, ভাই আর শামিমার মুখে গানের প্রশংসা শুনেছে। অজানা কারোর সামনে গান গাওয়া হয় না কখনো। আজ এতগুলো অজানা মানুষের সামনে গান গাইতে বেশ লজ্জাই লাগছিল। শুধুমাত্র বড় ভাইয়ের কথায় রক্ষার্থে গাইল। মিহির গর্বের সহিত বলল। আরে না তো, বাইরে কারো সামনে গান গায় না। গান শেখা তো অনেক দূরের ব্যাপারে, নিজে নিজেই যতটুকু পারে ততটুকু গায়। বাহ, তোর বোন তো মাল্টি ট্যালেন্টেড। এদিকে আমাদের প্রেমকে দেখ না, দীর্ঘ 10 বছর ধরে গান শিখছে, এখনো গান ধরলে মনে হয় শিয়ালের হুক্কা হুয়া ডাক শুনছে। পাভেলের কথা সবাই হু হু করে হেসে উঠল। প্রেম পাভেলের মাথায় গাচ্চি মেরে বলল। ফালতু কথা বলবি না একদম, আমি যথেষ্ট ভালো গান গাই। আমাকে বড় বড় কনসার্টে গেস্ট হিসেবে নেওয়ার জন্য সবাই আফসোস করে। নেহাত আমি ব্যস্ত মানুষ, তাই দিতে পারি না। পাভেল অবাক দৃষ্টিতে তাকালো প্রেমের দিকে। আপনি তো ফাঁকা হয়ে গেল। ভাই, তুই দিবা স্বপ্নে মগ্ন হয়ে আছিস, এমন কিছু তো আগে শুনিনি। তোকে কনসার্টে ইনভাইট করলে ম্যানেজমেন্টের লোকদের উল্টো টাকা দিয়ে অডিয়েন্স আনতে হবে। সবাই ছোট টিপে হাসছে। প্রেম এদিক ওদিক ভালো খুব ভাবে তাকিয়ে সবার হাসি দেখে রাগে শরীর রিডি করে উঠলো। হাত ছাড়া দিয়ে মাচালি থেকে নিচে নেমে দাঁড়ালো, দাঁতে দাঁত চেপে বলল। শালা, তোকে তো আমি পরে দেখে নেব। কথাটা শেষ করে স্থান ত্যাগ করলো সে। এত সময় জোর করে চেপে রাখা হাসি এবার অটো হাসিতে পরিণত হলো। গা কাঁপিয়ে হাসছে সবাই। ছবির মোটেও হাসি পেল না। প্রেমের খারাপ লেগেছে।
ভেবে শুকনো মুখে নিচের দিকে চেয়ে রইল। কারেন্ট এসেছে। ছায়ানির ভিলায় প্রাচীরে লাগানো রং বেরঙের লাইট জ্বলে উঠল। মিহির তাড়া দিল সবাইকে বাসার ভেতরে যাওয়ার জন্য। অয়ন ফোনে ইমেল চেক করছিল। ফোনের দিকে নজর রেখেই বলল, তোরা যাও, আমি আসছি। মিহিরের সাথে সাথে ছবি শামিমা পাবেল চলে আসলো। সাইমা চেয়ারটা তুলে অয়নের পাশাপাশি গিয়ে বসলো। দাঁত কেলিয়ে বলল, মেসেঞ্জারে চ্যাট করছেন বুঝি? সাইমার এত কাছাকাছি বসা অয়ন কিছুটা অপ্রস্তুত হয় পড়ল। মৃদু সরে ছোট্ট করে জবাব দিল। না। সাইমা আর প্রশ্ন করল, আপনার দেশের বাড়ি কোথায়? ঢাকা। আপনি ঢাকায় স্থানীয়? তাহলে তো অনেক বড় লোক আপনারা। অয়ন ফোনে মনোযোগ রেখে বলল, কি বলেছে তোমার ঢাকার স্থানীয় হলে অনেক বড় লোক হয় তারা? আপনাদের নিশ্চয়ই ঢাকায় বাড়ি গাড়ি আছে? আছে, তবে সেটা আমার বাবার, আমার নেই। সেই তো একই হলো, আপনার বাবার মানি আপনার। অয়ন এবার জবাব দিল না। শুনছেন? বলো। আর এইভাবে না ডেকে ভাইয়া বলতে পারো। সাইমা মুখ ভেঙচি কেটে বিড়বিড় করে আওড়ালো। অয়ন, সবাইকে ভাই ডাকলে জামাই ডাকবো কাকে? কিছু বললে? কই কিছু বলি নাই তো। আচ্ছা, তাহলে আমি উঠি। আরেকটা কথা জানার ছিল। তাড়াতাড়ি বলো, আমি ভিতরে যাব। আপনার কি গফ আছে? মানে কি বলতে চাচ্ছ? গফ মানে প্রেমিকা, এটাও জানেন না? আছে নাকি প্রেমিকা? নিজের রাগ সংযত করার সর্বোচ্চ চেষ্টা করছে। নিজের বোন বলে ছাটিয়ে থাপড় দিত। বন্ধুর বোন থাপড় দিলে কেলেঙ্কারি হয়ে যাবে। ফস করে নিঃশ্বাস ছেড়ে গভীর কণ্ঠে বলল, তোমার বয়স কত? বড়দের কি ধরনের প্রশ্ন করা উচিত সেটা জানো না তুমি? পরবর্তীতে এমন কথা বললে বরদাস্ত করবো না আমি। হাতের ফোন পকেটে ঠুকিয়ে হনহনে বাড়ির ভেতরে চলে গেল অয়ন। রাগে ফোঁসফোঁস করছে সাইমা। ধাক্কা দিয়ে চেয়ার নিচে ফেলে দাঁত চেপে বলল, শহুরে ছেলের জন্য খুব দ্যামাক, তাই না? এই দ্যামাক যদি আমি না ভেঙেছি তাহলে আমার নামও সাইমা না। ব্যাংকের ঝামেলা আর শহরের জরুরি কাজের জন্য সারাদিন পর হাতে দুইটা শপিং ব্যাগ নিয়ে বাড়ি ফিরেছে হায়দার মিয়া। ব্যাগে কি আছে? ব্যাগে একটা শাড়ি আর একটা 3 পিস আছে। এগুলো ছবির জন্য, ছবির দিয়ে দাও। হায়দার মিয়ার কথা ক্ষিপ্ত স্বরে জবাব দিল জামিলা বেগম। এখন মেয়ের বিয়ের সময় খুব জরুরি ছিল কি টাকা নষ্ট করার? টাকা নষ্ট করার কথা বলছো কেন? বাড়িতে বিয়ে বাড়িতে মেয়েটা একটু নতুন জামা পরবে না? সবার জন্য জামা কিনেছো, ছবির জন্য কিছু কেন নাই, তাই আমি নিয়ে আসলাম। না, পারবে না। ও নতুন জামা 17 বছর যাবৎ আমার হাড় মাংস জ্বালিয়ে খাচ্ছে। আমি পারবো না আর উঠকো ঝামেলা ঘাড়ে রাখতে। উটকো ঝামেলা কাকে বলছো? বলে যেও না ছবি আমাদের মেয়ে। জামিলা বেগম তাচ্ছিলে হাসি দিয়ে বলো, আমাদের মেয়ে বলো, এটা তোমার জামিলা বেগমের কথা শেষ করতে না করতেই ক্ষিপ্ত সিংহের ন্যায় গর্জে উঠল হায়দার মিয়া। হাত তুলেও থেমে গেল অদৃশ্য বাধা। এমন পরিস্থিতিতে সবে মাত্র রুমে ঢুকেছে অয়ন। হায়দার মিয়া চমকালো, নিজেকে স্বাভাবিক করে নির্লিপ্ত কণ্ঠে শুধালো, কে তুমি? আঙ্কেল, আমি অয়ন, মেয়ের বন্ধু। দুপুরে এসেছি, আপনার সাথে দেখা হয়নি। হায়দার মিয়া নিজের রাগ সংযত করে হাসি মুখে বলল, দুঃখিত, কিছু মনে করো না বাবা, আমি তোমাকে চিনতে পারি নাই। আচ্ছা ওকে আঙ্কেল। তা তোমার বাড়ি কোথায়? বাবার নাম কি? আমার বাড়ি ঢাকাতে, বাবার নাম সাদেক হাসান। নামটা শুনে চমকে উঠলো হায়দার মিয়া। কাপা স্বরে বলল, তোমার মায়ের নাম কি? জি আঙ্কেল, আমার মায়ের নাম আজমিন শাহনার আহসান। হায়দার মিয়া নিজের রাগ সংযত করে হাসি মুখে বলল। হায়দার মিয়ার পায়ের নিচের মাটি যেন সরে গেল। সমুদ্রের ঢেউ আছড়ে পড়লো মাথার উপর। 17 বছর অতীত, তবে কি সামনে চলে আসবে এবার? কালবৈশাখের ঝড়ের তাণ্ডবে গাছের শেকড় থেকে মাটি আলগা হয়ে যেভাবে জমিনে ধসে পড়ে, ঠিক তেমনি ঝড় বয়ে যাচ্ছে হায়দার মিয়ার শরীরে। থরথর করে কাঁপছেন তিনি। শ্বাসকষ্টের রোগীর মতো জোরে জোরে শ্বাস নিচ্ছে। মাথা ঘুরে ফ্লোরে পড়ে যাওয়ার আগে অয়ন বলিষ্ঠ হাতে দুবাহু চেপে ধরল। ভারত কণ্ঠে সুত হলো, আঙ্কেল কি হয়েছে? আপনার শরীর খারাপ লাগছে কি? ততক্ষণে হায়দার মিয়া নিজেকে ধাতস্থ করে ফেললেন। অয়নের হাত সরিয়ে সোজা হয়ে দাঁড়ালেন। তপ্ত নিঃশ্বাসে বললেন, আমি ঠিক আছি। সারাদিন শহরে ঘুরেছি, খাওয়া দাওয়া হয় নাই, এই জন্য মাথাটা ঘুরে উঠছে। জামিলা বেগম দ্রুত হায়দার মিয়াকে চেয়ারে বসিয়ে দিলেন। চোখে চশমাটা পাঞ্জাবি দিয়ে পরিষ্কার করে হায়দার শ্বাস ফেলেন। দীর্ঘশ্বাস মৃদু স্বরে ডাকল, বাবা আয়ন।
জি আঙ্কেল। তুমি রুমে গিয়ে হাত মুখ ধুয়ে খেতে আসো, সবাই একসাথে বসে খাবার খাবো। তেমন শরীর তো ভালো নেই, ডাক্তার ডাকা দরকার। বয়স হয়েছে বাবা, এখন একটু একটু শরীর খারাপ করবেই। তুমি যাও, ফ্রেশ হয়ে খাবার খেতে আসো। সবাই মিলে একসাথে খাবার খেলে আমার শরীর একদম ঠিক হয়ে যাবে। আর রুমে এসেছে, তবে হায়দার মিয়ার হঠাৎ এমন অসুস্থ হয়ে পড়াটা কেমন যেন খটকাই লাগছে তার মাথার মধ্যে। বারবার ঘুরপাক খাচ্ছে একই প্রশ্ন বারে বার। আঙ্কেল, বাবা মায়ের নাম শুনে এমন অসুস্থ হয়ে পড়লো কেন? নাকি এটা আমার মনের ভুল? চিন্তার বিঘ্ন ঘটালো প্রেম, মাথার উপর চোক্কা দিয়ে বলল, কেমন ভাবছিস? আমার ক্ষুধা লেগেছে, ভাবনা আপাতত পকেটে রেখে চল খেয়ে আসি। অয়ন বিরক্ত স্বরে বলল, তো যা না, খেয়ে আয়। খাবার খেতে না গিয়ে এখানে আমার মাথা খেতে এসেছিস কেন? আমি একা খেতে যাব? সবাই কি ভাববে? তাছাড়া লজ্জা সজ্জার একটা ব্যাপার স্যাপার আছে তো নাকি? অয়ন বেশ বিরক্ত হলো, হতাশ কণ্ঠে বলল, তোরা যা, আসছি আমি। খাবার টেবিলে উপস্থিত সবাই শুধু ছবি নেই। শামীমা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আর বাবা, ছবিকে ডেকে আনি, দুপুরে কিছু খায় নাই ও, এখন লজ্জা পেয়ে আসে না এখানে। হায়দার মিয়া গম্ভীর কণ্ঠে বললেন, কোথায় যাচ্ছিস? খাবার নিয়ে যা, ও রুমে বসে খাবে। ও রুমে বসে খাবে, এখানে আসার দরকার নাই। শামীমা যেন ভুল শূন্য অবিশ্বাসের কণ্ঠে বলল, ওর খাবার রুমে দিয়ে আসবো কেন বাবা? তুমিই তো বলেছ সবাই যেন একসাথে খাবার খাই। বলছিলাম, তবে এখন থেকে রুমে বসে খাবে ও। ওর খাবার রুমে দিয়ে এসো, তুই খেতে বস। জামিলা বেগম অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। মানুষটার হঠাৎ কি হলো? খাবার টেবিলে সবার সাথে ছবিকে খেতে দিবে না জন্য কত ঝামেলা করেছে, তবু কাজ হয় নাই। হায়দার মিয়ার করা আদেশে বাধ্য হয়েছে মেনে নিতে, অথচ আজ নিজে ছবিকে আলাদা খেতে দিতে আদেশ করেছে। এ যেন মেঘ না চাইতে বৃষ্টি। খুশিতে প্লেটে খাবার বেড়ে শামীমার হাতে ধরিয়ে দিল। যা, ওর ঘরে খাবার দিয়ে আয়। রাতে খাবার শেষে বিশ্রাম নিচ্ছে সবাই। এরই মাঝে ফোন বেজে উঠলো। অয়নের পকেট থেকে ফোন বের করে রিসিভ করে বাইরে চলে আসলো। বল। ওখানে যেতে না যেতেই তুই আমাকে ভুলে গেলি? তুই না বলেছিলি আমাকে ফোন দিবি? সারাদিনে একটা কল তো দূরে থাক, একটা মেসেজ পর্যন্ত করলি না। আমার ভালোবাসাকে এভাবে উপেক্ষা করছিস কেন অয়ন? অয়ন বিরক্ত সুরে বলল যে, তোর ভাঙা রেডিওটা দয়া করে এবার থামা। জার্নি করে এসছে, সারাদিনে বেশ ক্লান্ত ছিলাম, ফ্রি হয়ে কল দিতাম। আচ্ছা শোন, একটা গুড নিউজ আছে। কি? বাবা আঙ্কেলের সাথে তোর আর আমার বিয়ে নিয়ে কথা বলেছেন। আঙ্কেলের বিয়েতে কোনো আপত্তি নেই। যে বা বেশি বেশি হয়ে যাচ্ছে না এবার? আমি তোকে বলেছিলাম না আমি কারো আপত্তির ধার ধারি না। বিয়ে যখন করতে চেয়েছে ঠিকই বিয়ে করব। এবার মন খারাপ করে বলল, রাগ করিস না প্লিজ। আমি চাই তুই তোর পরিবারের সবার সাথে হাসি খুশিতে থাক। প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে একটা সুন্দর সংসারের। আমিও চাই পরিবারের সবার সাথে একটা সুন্দর সংসার সাজাতে। আমি জানি তুই আমাকে কখনো ঠকাবি না, আমাকে ভুল বুঝিস না প্লিজ। অয়নের কণ্ঠস্বর থেমে গেল। গোমরা স্বভাব আর মেয়েদের সাথে সহজে মিশতে না পারে অয়নের। কখনো কোনো মেয়ের ফ্রেন্ড হয় নাই। ভার্সিটিতে ভর্তি হওয়ার পর জেবার সাথে প্রথম বন্ধুত্ব হয়। দুজনেই তখন প্রথম বর্ষের স্টুডেন্ট, যদিও আলাদা ডিপার্টমেন্টে। জেবা নিজ থেকে এই বন্ধুত্ব করেছিল। মেয়েটার সরলতা আর চঞ্চলতার কাছে হার মেনে একটা সময় দুজনের মধ্যে প্রণয় ঘটে। অয়ন নিম্নস্বরে বলল। জেবা মৃদু হেসে ফোনটা কানে চেপে ধরে বলল, এত বিশ্বাস? যদি ঠকাই কখনো? জানি ঠকাবি না, তোর প্রতি আমার এক পৃথিবী সমান বিশ্বাস আছে। এত বিশ্বাস ভালো না। মনুষ্য জাতি বড়ই বৈচিত্র্যময়, এদের প্রতি এত বিশ্বাস রাখা উচিত না। অতিরিক্ত বিশ্বাস ধোঁকাবাজি দরজা খুলে দেয়, ভঙ্গুর করে মনের যত কল্পনা জল্পনা। ভালোবাসা যে নিছক অনুভূতির নাম তা নয়, তার সঠিক সুর তো বিশ্বাসের ভিতরেই নিহিত। যেখানে বিশ্বাস হারিয়ে যায় সেখানে ভালোবাসাও তার মূর্তির মর্যাদা হারায়। তোর প্রতি যেদিন বিশ্বাস হারাবো সেদিন আমার জীবন থেকে ছিটকে পড়বি তুই। তবুও দীর্ঘশ্বাস ফেলে বলল, কথা বলে, আচ্ছা বাদ দে, ঢাকা আসবি কবে? বিয়ে শেষ হলে চলে আসবো। সাবধানে ফিরে আসবি আর নিজের যত্ন নিস। এখন রাখছি, পরে কথা হবে আবার, কেমন? তুই নিজের খেয়াল রাখিস। বাই।
কথা বলা শেষ করে অয়ন ফোন পকেটে রেখেছিল, তখনই ফুপিয়ে কান্নার আওয়াজ কানে এলো। অয়ন আশপাশটা ভালোভাবে লক্ষ্য করলো, কোথাও কারো দেখা মিলল না। কান পেতে বোঝার চেষ্টা করলো কান্নার আওয়াজ আসছে কোন দিক থেকে। দক্ষিণ পাশের রুমটা থেকে কান্নার আওয়াজ আসছে বুঝতে পারায় সেদিকে পা বাড়লো। দরজার পাশটা এসে দাঁড়ালো। ভেতর থেকে আওয়াজ আসছে মেইলি স্বর। শুনে ভেতরে ঢুকতে মন সায় দিল না, ঠায় দাঁড়িয়ে রইল দরজার পাশে। কান্নার আওয়াজ এখনো থামে নাই। অয়ন দ্বিধা দ্বন্দ্ব কাটে দরজায় আলতো করে ধাক্কা দিল। ভেতরে থেকে লক না করে দরজাটা খুলে গেল আপনা আপনি। মেঝেতে হাত পা ছড়িয়ে কান্না করছে ছবি। অয়নের উপস্থিতি টের পেয়ে গায়ে ওড়না পেঁচিয়ে সোজা হয়ে দাঁড়ালো। কাপা কাপা স্বরে বলল, আপনি আপনি আমার রুমে কি করছেন? চলে যান দয়া করে। শান্ত হও প্লিজ, আমাকে ভয় পেও না। আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, কান্নার আওয়াজ শুনে ভেতরে আসছে। কই, আমি কাঁদি নাই। আপনি ভুল শুনেছেন। চলে যান এখান থেকে, কেউ দেখে ফেললে কলঙ্ক লাগবে গায়ে। আমি স্পষ্ট শুনেছি কান্নার আওয়াজ এই রুম থেকে আসছিল, আমাকে বিশ্বাস করতে পারো। ছবি এবার উচ্চস্বরে হেসে উঠল। অয়ন চমকালো, ফরকালো বসে। ভূতের আচর আছে নাকি? একে এই কাছে আবার এই হাসছে। ছবি হাসি থামিয়ে বলো, বিশ্বাস তাও আবার পুরুষদের? কখনো না। বেরিয়ে যান আমার রুম থেকে। ভবিষ্যতে কখনো এখানে আসার চেষ্টা করবেন না।